বাংলাদেশে পুশিন করা দুই পরিবারের ৬ জনকে আগামী ৪ সপ্তাহের মধ্যে ফেরত নিতে নির্দেশ দিয়েছেন ভারতের কলকাতার হাইকোর্ট। পরিবার দুটির সদস্যদের রিট পিটিশনের ভিত্তিতে এমন নির্দেশনা দেওয়া হয় শুক্রবার। বাংলাদেশে পাঠানো এই ৬ জন কলকাতার বীরভূমের বাসিন্দা এবং ভারতীয় নাগরিক। সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, বধূ শেখ, তার মেয়ে সোনালী খাতুন শেখ, তার মেয়ের জামাই দানিশ শেখ এবং অপ্রাপ্তবয়স্ক নাতিকে ফেরত আনার দাবিতে আদালতে পিটিশন করেন। এছাড়াও আমির খান, তার বোন সুইটি বিবি, তার ছেলে কুরবান শেখ এবং ইমাম দেওয়ানকে ফেরত নেয়ার দাবিতে পিটিশন করেন। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদের নাগরিকত্বের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেননি, তবে এ বিষয়ে জোর দিয়েছেন যে আইনানুগ প্রক্রিয়া পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। ভারতে শুক্রবার লাদাখ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন দেশটির খ্যাতিমান পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক। এর 2 দিন আগে লেহতে 6ষ্ঠ তফসিলের অন্তর্ভুক্তির দাবিতে হওয়া আন্দোলন সহিংস হয়ে ওঠে। শুক্রবার দুপুর 2:30 সংবাদ সম্মেলনে যোগ দেওয়ার কথা থাকলেও এর আগেই তাকে আটক করা হয়। পরিবেশ কর্মী ও উদ্ভাবক ওয়াংচুক লাদাখের পূর্ণ রাজ্যের মর্যাদা এবং উপজাতিদের অধিকার রক্ষায় কেন্দ্রশাসিত অঞ্চলের 6ষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছিলেন। লেহতে ইন্টারনেট সেবাও স্থগিত করা হয়েছে। কোন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার সহিংসতার জন্য ওয়াংচুককে দায়ী করে জানায়, তার উস্কানিমূলক মন্তব্যের ফলেই এই ঘটনা ঘটেছে। তবে ওয়াংচুক অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে আর্থিক অনিয়মের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার সোনাম ওয়াংচুকের নেতৃত্বাধীন এনজিও স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখের লাদাখ FCR এর লাইসেন্স বাতিল করে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ভারত তাদের ভূখণ্ড ও সাধারণ মানুষের উপর হামলা চালিয়েছিল। শুক্রবার জাতিসংঘে দেয়া শেহবাজের ভাষণে বেশিরভাগ অংশই জুড়েই ছিল পাকিস্তান ও ভারতের সাম্প্রতিক সংঘাত নিয়ে। তিনি বলেন, এপ্রিলে জম্মু কাশ্মীরে পেহেলগামে হামলার পর পাকিস্তান ভারতকে সূক্ষ্ম তদন্তে সহায়তার প্রস্তাব দিয়েছিল, কিন্তু ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে ভারত পাকিস্তানি ভূখণ্ডে হামলা চালায়। ভারতের হামলার জবাবে পাকিস্তান হামলা চালায় জানিয়ে শেহবাজ বলেন, পাকিস্তানের আত্মরক্ষার অধিকার রয়েছে। তিনি বলেন, ভারত আমাদের এই জবাব কখনো ভুলবে না। এছাড়া সিন্ধু নদ চুক্তি লঙ্ঘনকে পাকিস্তান যুদ্ধ হিসেবে বিবেচনা করবে বলেও মন্তব্য করেন শেহবাজ। ভারত রাজনৈতিক খেলা খেলছে বলেও জাতিসংঘে অভিযোগ করেন পাক প্রধানমন্ত্রী। এগুলোর পাশাপাশি ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব এবং পাকিস্তানের বন্যা নিয়েও কথা বলেন শেহবাজ শরীফ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে গিয়ে পশ্চিমা দেশগুলোকে তীব্রভাবে আক্রমণ করেন। ভাষণের শুরুতেই অনেক দেশের প্রতিনিধিরা প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ বর্জন করেন। And I showed this map. It shows he's launched ballistic missiles at Israel. So what's happened over the past year? In Syria, we deterred above anything else that I could say to you or that we did to prevent Iran from developing nuclear weapons. Thanks to special efforts by Israeli intelligence. সামনের আসনগুলো ফাঁকা দেখা যায়। জাতিসংঘের অধিবেশনে দেয়া ভাষণে নেতানিয়াহু মধ্যপ্রাচ্য, গাজা সংঘাত, ইরান সহ নানা বিষয় নিয়ে কথা বলেন। নেতানিয়াহুর ভাষণের বড় অংশ ছিল গাজায় চলমান সংঘাত নিয়ে। 2 বছর ধরে গাজায় চলমান ইসরায়েলি নৃশংসতার পক্ষে সাফাই তুলে ধরেন তিনি। এই সময় উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনী 65,500-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করলেও নেতানিয়াহু দাবি করেন, জাতিগত নিধনের সঙ্গে জড়িত নয় তার দেশ। ভাষণে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করেন নেতানিয়াহু। গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যে কোনো সময় যুদ্ধবিরতি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে শুক্রবার জাতিসংঘের অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় যুদ্ধ অব্যাহত রাখার কথা বলেন। তার বক্তব্যের কিছু সময় পরই ট্রাম্প জানান, গাজায় যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে আছেন তারা। আগামী সোমবার নেতানিয়াহু ট্রাম্পের বৈঠকের পরই চূড়ান্তভাবে গাজার যুদ্ধবিরতি সম্পর্কে জানা যাবে। সম্ভবত গাজা নিয়ে আমরা একটি চুক্তিতে পৌঁছেছি। এটি এমন চুক্তি হবে যা জিম্মিদের ফিরিয়ে আনবে। এটি এমন চুক্তি হবে যা যুদ্ধ থামাবে। শান্তি আসতে যাচ্ছে, আমরা আপনাদের জানাবো। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শান্তি পরিকল্পনার আওতায় গাজায় যুদ্ধবিরতি পরবর্তী অন্তর্বর্তী প্রশাসন পরিচালনায় নেতৃস্থানীয় ভূমিকা নিতে পারেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং অন্যান্যদের সঙ্গে গাজায় যুদ্ধ পরবর্তী প্রশাসন নিয়ে টনি ব্লেয়ারের আলোচনার পরই খবর এসেছে। পরিকল্পনা অনুযায়ী জাতিসংঘ ও ইউরোপীয় দেশগুলোর সমর্থনের ভিত্তিতে গাজা ইন্টারন্যাশনাল ট্রানজিশনাল অথরিটির নেতৃত্ব দিতে পারেন ব্লেয়ার। 5 বছরের জন্য গাজায় সর্বোচ্চ রাজনৈতিক ও আইনি কর্তৃপক্ষ হিসেবে থাকার জন্য এই প্রশাসন জাতিসংঘের ম্যান্ডেট চাইবে। পরে নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়া হবে ফিলিস্তিনিদের হাতে। বলা হচ্ছে, এই পরিকল্পনায় হোয়াইট হাউসের সমর্থন আছে, তবে টনি ব্লেয়ারের কার্যালয় বলেছে তিনি এমন কোনো পদক্ষেপে সমর্থন করবেন না যা গাজার মানুষকে বাস্তুচ্যুত করবে।
পরমাণু প্রকল্পকে ঘিরে জাতিসংঘ যদি ইরানের উপর নিষেধাজ্ঞা জারি করে তাহলে জাতিসংঘের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু অস্ত্র নিরোধ বিষয়ক চুক্তি নন প্রলিফারেশন ট্রিটি এনপিটি বাতিলের হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। গত জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পর জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা IAEA ইরানের সঙ্গে বৈঠকে আগ্রহ প্রকাশ করে। ইরানের সরকার জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে রাজি হলেও প্রতিনিধিদের পরমাণু প্রকল্প সরেজমিনে প্রদর্শনের অনুমতি দেয়নি। এই অবস্থায় IAEA এবং তেহরানের মধ্যে মধ্যস্থতা এগিয়ে আসে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি। তবে এই মধ্যস্থতার প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে IAEA এর সঙ্গে দ্বন্দ্ব এবং যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানির অভিযোগকে আমলে নিয়ে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেয় জাতিসংঘ। শনিবার নিউ ইয়র্কের স্থানীয় সময় রাত 12টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে। জেফ্রি এপস্টেইনের সাথে সম্পর্ক ছিল ইলন মাস্ক ও প্রিন্স অ্যান্ড্রুর, এমন তথ্য জানা গেছে ডেমোক্র্যাটদের প্রকাশিত নতুন ফাইলে। জানা গেছে মাস্ককে 2014 সালের ডিসেম্বরে এপস্টেইনের দ্বীপে আমন্ত্রণ জানানো হয়েছিল, আর 2000 সালের মে মাসে নিউ জার্সি থেকে ফ্লোরিডাগামী একটি ফ্লাইটের যাত্রী তালিকায় প্রিন্স অ্যান্ড্রুর নাম রয়েছে। তবে সব অভিযোগ আগেই অস্বীকার করেছেন প্রিন্স অ্যান্ড্রু। এপস্টেইনের কাছ থেকে পাওয়া তৃতীয় ব্যাচের নথি থেকে জানা গেছে এসব তথ্য। মাস্ক এবং প্রিন্স অ্যান্ড্রু ছাড়াও ফাইলগুলোতে ইন্টারনেট উদ্যোক্তা পিটার থিয়েল এবং ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন উপদেষ্টা স্টিভ ব্যানন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বের নামও রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও উচ্চ হারে নতুন শুল্ক আরোপের ঘোষণার পর সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন ভারতের ব্যবসায়ীরা। সবচেয়ে বেশি চিন্তিত দেশটির ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো। বিদেশি ওষুধের ওপর নতুন করে 100% মার্কিন শুল্ক আরোপের ঘোষণায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তারা। বিশ্লেষকরা বলছেন, বারবার নতুন শুল্ক চাপানোর ফলে মুদ্রাস্ফীতি বাড়বে এবং অর্থনৈতিক বৃদ্ধি বাধাগ্রস্ত হবে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ভারতের ওষুধ রপ্তানির সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। 2024 অর্থ বছরে ভারতের 27.9 বিলিয়ন ডলার মূল্যের ওষুধ রপ্তানির মধ্যে 31% বা 8.7 বিলিয়ন ডলারের ওষুধ যুক্তরাষ্ট্রে গেছে। 2025 সালের প্রথম 6 মাসে আরও 3.7 বিলিয়ন ডলারের ওষুধ রপ্তানি করা হয়েছে। যুক্তরাষ্ট্রে ব্যবহৃত জেনেরিক ওষুধের 45% বেশি ও বায়োসিমিলার ওষুধের 15% ভারত সরবরাহ করে। ডক্টর রেড্ডিজ, অরবিন্দ ফার্মা, জাইডাস লাইফ সায়েন্সেস, সান ফার্মা ও গ্ল্যান্ড ফার্মার মতো প্রতিষ্ঠান তাদের মোট আয়ের 30 থেকে 50% যুক্তরাষ্ট্রের বাজার থেকে অর্জন করে। যদিও ট্রাম্প নতুন শুল্ক আরোপের আইনি ব্যাখ্যা দেননি, তবু তিনি বলেছেন করগুলো মার্কিন জাতির নিরাপত্তা ও অন্যান্য কারণে জরুরি। শুল্ক বা করের মতো বিষয়ে সাধারণত মার্কিন কংগ্রেসের সিদ্ধান্তের সাথে সম্পর্কিত, তাই মনে হচ্ছে এক্ষেত্রে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প নিজের ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছেন। ট্রাম্পের নতুন শুল্ক মূলত ব্র্যান্ডেড ও পেটেন্টপ্রাপ্ত ওষুধকে নিশানা করছে, যেখানে বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর আধিপত্য রয়েছে। কিন্তু ভারত থেকে আসা জটিল জেনেরিক ও বিশেষ ওষুধও কি এ শুল্কের আওতায় পড়বে কিনা তা অজানাই রয়ে গেছে, কারণ ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্রে যাদের নিজস্ব উৎপাদন কেন্দ্র রয়েছে তারা শুল্কের আওতায় পড়বে না। বড় প্রতিষ্ঠানগুলোর যুক্তরাষ্ট্রের নিজস্ব উৎপাদন কেন্দ্র রয়েছে। যুক্তরাষ্ট্রের ভোক্তারা ভারতের তৈরি সস্তা জেনেরিক ওষুধের উপর নির্ভরশীল। বিশ্লেষকরা বলছেন, শুল্ক বাড়লে ওষুধের দাম বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে এবং ওষুধের ঘাটতি দেখা দিতে পারে। ভারতীয় প্রতিষ্ঠানগুলো কম মুনাফায় কাজ করছে, তাই শুল্ক আরোপ হলে তারা খরচ সামলাতে পারবে না এবং শেষ পর্যন্ত তা মার্কিন ভোক্তা বা বীমা প্রতিষ্ঠানের উপর চাপিয়ে দেবে। ট্রাম্প ইতোমধ্যেই ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেছেন। এর মধ্যে 25% দণ্ড আছে রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখায়। সৃষ্টি ঘটক, 71। যুক্তরাজ্যে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে এবার কর্মক্ষেত্রে বাধ্যতামূলক ডিজিটাল পরিচয়পত্র চালুর পরিকল্পনা করেছে কিয়ার স্টারমার লেবার সরকার। ব্রিটিশ সরকার জানিয়েছে, নাগরিক ও বাসিন্দাদের ডিজিটাল আইডি মোবাইল ফোনে সংরক্ষিত থাকবে। এতে নাম, জন্ম তারিখ, ছবি, জাতীয়তা ও আবাসিক তথ্য অন্তর্ভুক্ত থাকবে। তবে এটি বহন বা দেখানোর কোনো বাধ্যবাধকতা থাকবে না, কেবল কর্মক্ষেত্রে এটি বাধ্যতামূলক হবে। সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, যাদের এখানে থাকার অধিকার নেই তারা যেন আর কাজের সুযোগ না পান, এই ব্যবস্থা সেটি নিশ্চিত করবে। ডিজিটাল পরিচয় ব্যবস্থার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স, চাইল্ড কেয়ার, কল্যাণ ভাতা বা কর সংক্রান্ত সেবার আবেদন সহজ হবে বলেও দাবি করেছেন তিনি। সুপার টাইফুন রাগাসার পর এবার নতুন ঘূর্ণিঝড় বুয়ালয়ের কবলে পড়েছে ফিলিপাইন। স্থানীয় সময় শুক্রবার দেশটির বিভিন্ন শহরে আঘাত এনেছে ঝড়টি। এতে অন্তত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। শুরুতে প্রবল শক্তিশালী থাকলেও এদিন সকালে ঘূর্ণিঝড় বুয়ালয় দুর্বল হয়ে সাধারণ ঝড়ে পরিণত হয়। তবে এর প্রভাবে প্রবল বৃষ্টিপাতে বহু এলাকা প্লাবিত হয়েছে। উপকূলবর্তী এলাকা থেকে আগেই নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে 4 লাখ বাসিন্দাকে।
সৌদি আরবের বন্দরনগরী জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে সৌদির তৃতীয় ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো 2025 উদ্বোধন হয়েছে। এতে অংশ নিয়েছে বাংলাদেশ সহ 26টি দেশ। নিজেদের গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের সম্ভাবনায় খাত তুলে ধরছে মেলায় অংশগ্রহণকারীরা। আগামী 4 দিন প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে। পোশাক খাতে বাংলাদেশের অপার সম্ভাবনার কথা উল্লেখ করেন মেলায় আগত দর্শনার্থীরা। মেলায় বাংলাদেশের প্যাভিলিয়ন উদ্বোধন করেন সৌদি আরবের জেদ্দায় নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন জেদ্দা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বোর্ড মেম্বার মশাইল আল ওতাইবি, বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নার্গিস মুর্শিদা এবং বাংলাদেশ কনসুলেট কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।